হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যাবৃত্ত গতির একটি বোর্ড কোশ্চেন সলভ করার জন্য আমরা হাজির হয়েছি। এটি সিলেট বোর্ড 2021 সালে প্রশ্নটি এসেছিল। আমরা প্রশ্নটি আমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। এটা হচ্ছে স্প্রিং সংক্রান্ত একটি প্রবলেম। আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে যে ধরনের প্রবলেমগুলো আসতে পারে সেরকম একটা প্রবলেম, এটা অনেকবার বোর্ডে আসছে, এই জন্য আমরা এই প্রশ্নটা একটু সলভ করতে চাচ্ছি। তো প্রথমে রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলে যারা নতুন, সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমি, তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রথমে উদ্দীপকটি একটু পড়ে নেই যে কোনো স্থানে 6 নিউটন পার মিটার এবং 3 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং কোনো স্থানে যুক্ত আছে। এই অবস্থায় এদের উপর 0.6 নিউটন বল প্রয়োগ করা হলো। উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণের মান g 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতে বলছে আমরা শুধু ম্যাথমেটিক্যাল অংশগুলো সলভ করছি, ক খ আমরা সলভ করছি না। আমাদের হোয়াইট বোর্ডের সংকুলনের জায়গার সংকুলন হচ্ছে না বিধায় আমরা, এবং গ গহই সবাই মেনলি আসলে আমরা করে দিতে বলে, এই জন্য আমরা করে দিচ্ছি। প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো। প্রথম স্প্রিং গহতে বলছে উদ্দীপকের স্প্রিং দুটিকে শ্রেণী সমবায়ের পরিবর্তে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় সমবায়ের মিলিত স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন হবে, গাণিতিকভাবে যাচাই করো। আমরা প্রথমে প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটু বেসিক কিছু কথা বলে নিই। একটা স্প্রিংয়ের যে গতি, এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি। মানে একটি নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট বিন্দুকে এই স্প্রিং অতিক্রম করে। যেমন আমি একটা স্প্রিংকে যদি টেনে ছেড়ে দিই, এটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর কী করবে, অতিক্রম করবে, ভাইব্রেট করবে, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক করবে। এক্স অক্ষে ধনাত্মক দিকে, এক্স এবং ঋণাত্মক দিকে করতে পারে। আবার ওয়াই অক্ষ বরাবর যদি স্প্রিংটাকে আমরা ভাইব্রেট করি সেটাও করতে পারে। তো এখন একটা স্প্রিংকে যখন আমরা একটা স্প্রিংকে যখন আন্দোলিত করব, সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের জানতে হবে। লাইক দিস, যেমন এটা যদি একটা স্প্রিং হয়, এই হলো একটা স্প্রিং, এই হলো একটা স্প্রিং। স্প্রিংয়ের এক প্রান্তে যদি আমি একটা ভর ঝুলাই এবং এটাকে যদি টেনে ছেড়ে দিই, এই বস্তুটার ভর হচ্ছে m, এবং এখানে যে স্প্রিংটা রেখেছি, এই স্প্রিংয়ের একটা স্প্রিং ধ্রুবক আছে। আমরা জানি স্প্রিং ধ্রুবককে সাধারণত আমরা কে দ্বারা প্রকাশ করি। এই স্প্রিংটাকে যখন আমি টেনে, এটাকে আরও টেনে যখন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, যেমন আমি যদি এখানে বলি কতটুকু দূরত্ব বাড়াইলাম, আমি x পরিমাণ দূরত্ব যদি আমি এটাকে প্রসারিত করি অথবা সংকুচিত করি, ওকে, কম্প্রেশন অ্যান্ড ইলংগেশন দুটোই করা যায়। অর্থাৎ আমি যদি এটাকে সংকোচন করি অথবা প্রসারণ করি, উভয় ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে আমি যতটুকু পরিমাণ সংকোচন করলাম অথবা যতটুকু পরিমাণ আমি, যেমন আমি যদি এরকম দিই লাইক দিস, এটাতে আছে এই লাইক দিস, তাহলে আগের প্রাথমিক অবস্থান ছিল এটা, এখন এটাকে বল প্রয়োগ করে তাকে এতটুকু পরিমাণ আমি সংকোচন করে এটা সংকোচন করেছি, এটা প্রসারিত করেছি। দিস ইজ ইলংগেশন, দিস ইজ কম্প্রেশন। তাহলে যতটুকু পরিমাণ আমি বল প্রয়োগ করব বা যতটুকু সংকুচিত হবে বা প্রসারিত হবে, এই সংকোচন এবং প্রসারণের মানটা ডিপেন্ড করবে আমি কী পরিমাণ বল প্রয়োগ করলাম সেই বলের উপর, অর্থাৎ বলের সমানুপাতিকটা হবে। এই হচ্ছে আমার প্রথম কথাটা জানতে হবে। অর্থাৎ F ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আমার x, অর্থাৎ সংকোচন অথবা প্রসারণের সমানুপাতিক হচ্ছে আমার বল। এখান থেকে যখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিব, তখন দ্যাটস ইকুয়াল টু F সমান হচ্ছে আমার k অফ x। F সমান হচ্ছে k অফ x। এখন এখানে আরেকটা জিনিস আমার বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমি একটা বস্তুকে এইভাবে টানবো, বল আমি এই দিকে প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা বলটা ছেড়ে দিলে আমার বস্তুটা এদিকে চলে আসতেছে, অথবা আমি বল প্রয়োগ করছি এইদিকে, বলটা ছেড়ে দিলে বস্তুটা ওই দিকে চলে যাচ্ছে যখন আমি সংকোচন করছি। তাহলে দেখা গেল আমি যেই দিকে বল প্রয়োগ করি আমার সরণটা হয়
তার বিপরীত। এই জন্য আমরা তার পূর্বে একটা মাইনাস চিহ্ন দিই। এফ সমান মাইনাস কে এক্স, অর্থাৎ এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স সমীকরণটা হচ্ছে আমার মেনলি হলো আমার একটি সরলচন্দ্র স্পন্দন গতির জন্য সাধারণ সমীকরণ এখান থেকে আসছে এবং এটা হলো একটা স্প্রিংয়ের জন্য এই সমীকরণটা প্রযোজ্য। আমরা শুধু যদি মান নিই তাহলে এফ সমান কে এক্স, যেখানে কেটা হচ্ছে আমার সমানুপাতিক ধ্রুবক। এই হচ্ছে আমার মেনলি প্রথম বেসিক কথা। আমরা এখান থেকে যদি দেখি যে এই যে একটা স্প্রিং, এই স্প্রিংয়ের ইকুয়েশনটা কেমন হতে পারে, লাইক দিস। যেমন আমি বললাম এফ ইকুয়াল টু মাইনাস কে অফ এক্স। আমরা জানি এফ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। দেন এফ এম ইন্টু একে আমি যদি লিখি দ্যাটস ইকুয়াল টু লেখা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স, or m into d square x by dt square মাইনাস কে কে যদি আমি এদিকে নিয়ে আসি কে এক্স ইকুয়াল টু 0। আমি পুরো রাশিটাকে যদি m দিয়ে ভাগ করে দিই তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। এই কে বাই এম এটাকে আবার লেখা যায় যেমন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, যেখানে আমরা লিখছি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এম, ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে ডিভাইডেড বাই এম। ও হচ্ছে আমার ফাইনাল একটা ইকুয়েশন। বলে স্যার আপনি কেন ইকুয়েশন এটা সলভ করলেন? এই ডেরাইভেশনটা করার কারণ হলো আমি এখানে যে দুটো অঙ্ক সলভ করব, দুটো অঙ্কর মধ্যে দ্বিতীয় যে অঙ্কটা সেখানে আমার এই জিনিসটা জানতে হবে, যেখানে ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ স্প্রিং অর্থাৎ স্প্রিংয়ের ভর। এখান থেকে আমরা একটু রিকোয়েস্ট করবো সবাই যদি ইকুয়েশনটা একটু নোট ডাউন করে নেয়, দেন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। ওকে, এখন আমাদের ক্ষেত্রে এখানে যেটা আমরা পেলাম অর্থাৎ W ইকুয়াল টু রুট ওভার অফ কে ডিভাইডেড বাই এম। এখানে ওমেগাটা হচ্ছে আমার কৈনিক ব্যাগ। আমরা যদি একটু লিখে দেই ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমার এখানে কৈনিক ব্যাগ বা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। কে বলা হয় দিস ইজ স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক, আর এম হচ্ছে ভর, স্প্রিংয়ের ভর। ওকে, তাহলে এই ওমেগাকে আমরা জানি, আমরা যখন অ্যাঙ্গুলার বা সার্কুলার মোশন পড়েছি সেখানে আমরা জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা পাইটাই। যখন একটা পূর্ণ পর্যাবৃত্ত গতি বা একটা পর্যায় যখন সে সম্পন্ন করে, থিটার মান হয়ে যায় 2 পাই এবং টির মান হয়ে যায় টাইম পিরিয়ড, দ্যাট মিনস 2 পাই বাই টি। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি 2 পাই বাই টি ইকুয়াল টু রুট ওভার অফ কে ডিভাইডেড বাই এম, আর বর্গীকরণ করি টি ইন্টু রুট ওভার অফ কে বাই এম ইকুয়াল টু হচ্ছে 2 পাই, আর টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এদিকে নিলে এটা ভাগ হয়ে যাবে কে ডিভাইডেড বাই এম। দ্যারফর ফাইনালি উই হ্যাভ টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এম ডিভাইডেড বাই কে। এই হচ্ছে আমার পর্যায়কাল নির্ণয়ের জন্য, একটা স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয়ের জন্য আমার সমীকরণ বা ফর্মুলা এফ ইকুয়াল টু 2 পাই এম বাই কে। বাট যখন আমাকে বলবে যে কম্পাঙ্ক নির্ণয় করো, আমরা জানি কম্পাঙ্কের সাথে ফ্রিকোয়েন্সির আর টাইম পিরিয়ডের একটা সম্পর্ক আছে, f equal to 1 divided by t. This is the formula. Here f is frequency, t is time period. ওকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো, অর্থাৎ f equal to বের করবো আমি 1 by t এর মান 2 পাই root over of m divided by k. That's equal to 1 by 2 pi root over of k divided by m. This is the equation for finding the value of frequency of a spring. তাহলে f equal to 1 by 2 pi root over of m by k, এই ইকুয়েশনটা আমরা এখানে লিখে রাখি f equal to 1 by 2 pi root over of k by m. আমরা সবাইকে ইকুয়েশনটি নোট ডাউন করার জন্য বলছি। ইকুয়েশনটিকে নোট ডাউন করার জন্য আমরা অনুরোধ করছি। ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছি। আমরা এবার সলভ করি। এই বেসিকটা আলোচনা না করলে আমরা আসলে অঙ্ক দুটো সলভ করলে একটু অজানা হয়ে যায়, এই জন্য আমরা আগে বেসিকগুলো একটু ক্লিয়ার করে দিলাম। এখন আমরা প্রশ্নটা সলভ করতে চাচ্ছি। প্রথমে বলা আছে প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো। তাহলে কোন স্থানে 6 নিউটন পার মিটার এবং 3 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত আছে,
তাহলে প্রথম যে কথাটা বলা আছে, তাহলে আমরা যদি একটু দেখি শ্রেণী সমবায়ে, দিস ইজ ফার্স্ট স্প্রিং অ্যান্ড দিস ইজ সেকেন্ড স্প্রিং। শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এখানে একটা ভর দিলাম সে এম, আমি এটার উপর বল প্রয়োগ করলাম এফ, বল প্রয়োগ করে এটাকে আমি প্রসারিত করলাম। এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে আমার K1, এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। দুটো এটা হচ্ছে গ নম্বরটা আমরা সলভ করছি। এখন বলছে প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো। প্রথম স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে, প্রথম স্প্রিং হচ্ছে আমার এটা কতটুকু প্রসারিত হবে। সে আমি যদি দ্বিতীয় স্টেপে যাই, ওকে, তাহলে আমার প্রথম স্প্রিংটা কতটুকু প্রসারিত হলো, যেমন এটা যদি আমরা ধরি এখান থেকে এখানে ছিল, এর দ্বিতীয় স্প্রিংটা এখানে ছিল, এতটুকু প্রসারিত হয়েছে, তাহলে এক্সের পরিমাণ কত, দ্বিতীয় স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে সেটা আমরা বের করতে পারি। তাহলে এটার কিভাবে বের করব, বলা আছে যে প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো। এখন মজার ব্যাপার হলো, আমি যে পরিমাণ বল আমি এটাকে টেনেছি সেই বলটা K2-র উপরেও একই রকম অনুভূত হবে, K1 স্প্রিং বিশিষ্ট স্প্রিংয়ের উপরও অনুভূত হবে। অর্থাৎ এই ফোর্সের মান এটার উপরেও যা, এটার উপরেও তা, অর্থাৎ আমরা লিখতে পারি F1 সমান K1 x1, ওকে, K1 x1, বাট F ইজ অলওয়েজ F1 ইকুয়াল টু F2, দুটোই সমান। এটার উপর যতটুকু বল অনুভব হবে এটার উপর একই রকম বল অনুভব হবে, বাট এই যে সূত্রটা একই রকম বল অনুভব হবে এটা শুধুমাত্র দুটি স্প্রিং যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে প্রযোজ্য হবে। ওকে, তাহলে আমি এখান থেকে আমি বের করবো x1 এর মান F1 বাই K1। F1 বলছে কত নিউটন, এই যে 0.6 নিউটন, তাহলে 0.6 ডিভাইডেড বাই K1 এর মান হচ্ছে 6, তাহলে আমরা এটাকে লিখতে পারি 6 ডিভাইডেড বাই 6 ইন্টু 10, 6 ক্যান্সেল আউট, দ্যাটস 1/10 ইকুয়াল টু 0.1 মিটার। এই হচ্ছে আমার প্রথমটার অ্যান্সার। প্রথমটার অ্যান্সারটা কোনো ফ্যাক্টরি না। এখানে যেমন শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে এরকমভাবে কিন্তু স্কোপ করার সুযোগ নেই, এটা হচ্ছে জাস্ট যে পরিমাণ বল আমি প্রয়োগ করব সেই পরিমাণ বলটাই উভয় স্প্রিংয়ের মধ্যে অনুভূত হবে। এই হচ্ছে আমার গ নম্বর অঙ্কটা সলভ হয়ে গেল। আমি এবার গ সলভ করতে চাচ্ছি। বলছে উদ্দীপকের স্প্রিং দুটিকে শ্রেণী সমবায়ের পরিবর্তে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় সমবায়ে মিলিত স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন হবে, গাণিতিকভাবে যাচাই করো। তার আগে আমরা দুটো সূত্র জানি, যেমন এই একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং, ওকে, একটা রিজিড সাথে এটাকে আবদ্ধ করা আছে, এটা হলো K1, এটা K2, এই জন্য ভর হচ্ছে M। এই ক্ষেত্রে আমার তুল্য স্প্রিং ধ্রুবকটা কত হবে। নর্মালি আমরা যদি একটু ব্যাখ্যা করি, ওকে, দিস ইজ রোধ R1, দিস ইজ রোধ R2, অর্থাৎ এটা হচ্ছে R1 রোধ, এটা R2 রোধ। সেক্ষেত্রে আমার R ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য রোধ অথবা RS ইজ ইকুয়াল টু হবে R1 প্লাস R2, অর্থাৎ R1 এবং R2 দুটার রোধের যোগফল। কিন্তু দুটি স্প্রিংকে যখন শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তখন হয়ে যাবে আমার উল্টা, অর্থাৎ সেটা সমান্তরাল সমবায়ের জন্য যেটা হয় আমাদের রোধের ক্ষেত্রে সেটা হয়, অর্থাৎ 1/Ks ইকুয়াল টু হবে 1/K1 প্লাস 1/K2, দ্যাটস ইকুয়াল টু ফাইনালি আমি লিখতে পারি 1/Ks। এটা যদি লসাগু করি সেক্ষেত্রে K1 K2 ইকুয়াল টু হচ্ছে K2 প্লাস K1, দ্যারফোর আমি লিখতে পারি Ks ইজ ইকুয়াল টু K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, এই দুটোর যোগফল। উপরে হবে তাদের স্প্রিং ধ্রুবক দুটির গুণফল, নিচে হবে স্প্রিং ধ্রুবক দুটির গুণফল যোগফল। এটা হচ্ছে আমার একটা স্প্রিংয়ের শ্রেণী সমবায়ে তুল্যরোধ বের করার সূত্র। তাহলে আমরা দেখি তো শ্রেণী সমবায়ে তুল্যরোধ বের করার জন্য সূত্র কত আসে। দ্যাট ইজ Ks ইজ ইকুয়াল টু K1 এর মান হচ্ছে আমার 6, দ্যাট ইজ 6 ইন্টু K2 এর মান হচ্ছে আমার 3, বসায় দিলাম 3, দেন 6 প্লাস 3, দ্যাটস 3 6 18 ডিভাইডেড বাই 6 3 9, দ্যাটস 9 2 8, অর্থাৎ 9 2 18 2, এটা হচ্ছে নিউটন পার মিটার। তাহলে আমি এখানে একটু আমার ফলাফলটা লিখে রাখি, Ks হচ্ছে 2 নিউটন পার মিটার। ওকে, এটা হলো আমার শ্রেণী সমবায়ের তুল্য রোধের জন্য তুল্য স্প্রিং ধ্রুবকটা কত সেটা বের করলাম।
এখন যদি আমি এটাকে স্প্রিং না রেখে অর্থাৎ শ্রেণী সমবায় না রেখে যদি আমি সমান্তরাল সমবায় যুক্ত করি সেক্ষেত্রে আমার স্প্রিং ধ্রুবকটা কত হবে? সেক্ষেত্রে আমার স্প্রিং ধ্রুবকটা হবে এরকম, ওকে, এই একটা স্প্রিং, এখানে আরেকটা স্প্রিং, ওকে, এই দিস ইজ K1, দিস ইজ K2। সেক্ষেত্রে আমার তুল্য রোধ হবে দ্যাট উইল বি KP সমান এটা হবে K1 প্লাস K2। K1 এর মান হচ্ছে আমার এখানে 6 আর K2 এর মান হচ্ছে 3, দ্যাটস ইকুয়াল টু 9 নিউটন পার মিটার। ওকে, এটা হচ্ছে আমার KP। আমরা এই ফলাফলটা লিখে রাখি 9 নিউটন পার মিটার। এই হচ্ছে আমার KP সমান্তরাল যখন যুক্ত থাকবে তখন। এটা একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এখন বলেছে উভয় সমবায় মিলিত স্পন্দনের কম্পাঙ্ক এক না ভিন্ন। এবার আমরা কম্পাঙ্ক বের করতে চাই। তো কম্পাঙ্ক বের করার জন্য আমরা প্রথমেই সূত্র লিখে রেখেছি, দ্যাট মিনস আমি এখানে লিখব FS, অর্থাৎ শ্রেণী সমবায় যুক্ত করলে তাদের কম্পাঙ্ক হবে 1/2π √of K1 বাই M। যেহেতু উভয় ক্ষেত্রে আমার ভর এক, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দেন FP that is 1/2π √of K2 divided by M. This is equation number 2. Dividing equation 1 by 2 we have, অর্থাৎ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করি, that is FS divided by F of P equal to হচ্ছে 1/2π √of K1 divided by M into 1/2π √of K2 divided by M. It is cancel out, then we have that is K1 by M into M divided by K2, M cancel out, or we have √of K1 divided by K2. K1 is, that is K1 না লিখে আমরা KS লিখি, ওকে, এটা KS লিখি, এটা আমরা KS লিখি, এখানে KP লিখি, যেহেতু 1 লিখিনি আমরা। আচ্ছা, এখানে আমরা KP লিখব, এটা হবে KS, এটা হবে KP। তাহলে KS ডিভাইডেড বাই KP, এখানে আমরা পাচ্ছি KS ডিভাইডেড বাই হচ্ছে আমার K of P। তাহলে KS এটার মান হচ্ছে আমার 2 আর KP এটার মান হচ্ছে আমার 9। তাহলে উপরে আসতেছে √2, নিচে আসতেছে 3, দ্যাট ইজ 1.414 ডিভাইডেড বাই 3, দ্যাটস ইকুয়াল টু হোয়াট উইল বি দ্য ফাইনাল অ্যান্সার 1.414। আমরা যদি উল্টে দিই মানটাকে একটু এইভাবে আনি, অর্থাৎ উল্টে যদি দিই তাহলে FP ডিভাইডেড বাই FS that is 3 divided by 1.414, that is 3 divided by 1.414 equal to হচ্ছে 2.12। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে FP equal to 2.12 and FS, এটা আমরা পাচ্ছি, আমরা এটা পাচ্ছি, অর্থাৎ সমান্তরাল সমবায়ের জন্য তুল্য কম্পাঙ্ক, সমান্তরাল স্প্রিং সমবায়ের জন্য তুল্য কম্পাঙ্কর মানটা শ্রেণী সমবায়ে তুল্য স্প্রিং ধ্রুবকের যেই কম্পাঙ্ক সেটা অপেক্ষা বেশি হবে। তাহলে বলছে উক্ত উভয়ের ক্ষেত্রে কম্পাঙ্ক এক না ভিন্ন হবে? না, এক হবে না, ভিন্ন হবে। সেক্ষেত্রে আমরা দেখলাম সমান্তরালের ক্ষেত্রে বেশি আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কম। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আমরা পরীক্ষায় আসলে আশা করি এরকম প্রবলেম আসলে আমরা এখন এটা সলভ করতে পারবো। আমরা এটাও সলভ করে ফেলছি। সুতরাং এই সিলেট বোর্ড 2021 সাল আমাদের সলভ হয়ে গেল। আমরা রিকোয়েস্ট করবো সবাইকে প্রশ্নটি নোট ডাউন করে নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আরও প্রবলেম নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।